ঠিক আছে ভাই, ওকে। একটা কথা আপনি জানেন কিনা, শুনছেন কিনা, হাসিনা শাসন আমলে ইন্ডিয়ানরা যখন বাংলাদেশে আসতো, ওখানে তাদেরকে একটা এন্ট্রি ভিসার একটা বিধান ছিল, 30 দিনের 60 দিনের একটা এন্ট্রি ভিসার বিধান ছিল ভারতীয় নাগরিকদের জন্য। কিন্তু বাংলাদেশিদের ভারতে এ ধরনের কোন এন্ট্রি ভিসার সুযোগ ছিল না। আচ্ছা, যে কোনো সরকার প্রধানের জন্য এ ধরনের নীতি আপনি হেলদি মনে করেন কিনা, যে অন্য একটা দেশের নাগরিক আমার দেশে এসে ঢুকবে, তাদের জন্য এন্ট্রি ভিসা দেব 60 দিনের বা 30 দিনের, কিন্তু আমার দেশের নাগরিকরা ওই দেশে সেম সুবিধা পাবে না? এটা কি কোন রাষ্ট্রের জন্য ভালো কি খারাপ? এটা কোনো অবস্থাতে ভালো না, কারণ আপনি জানেন যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ রেসিপ্রোকাল বলে একটা কথা আছে। তুমি যা দিবে তুমি তাই নিবে, পারস্পরিক, এটা রেসিপ্রোকাল। অর্থাৎ তুমি যদি আমাকে যে আদর আপ্যায়ন করবা, যে প্রটোকল দিবা, আমিও তোমাকে সেই প্রটোকল দিব। কিন্তু আমাদের সময় অনেক সময় হয় কি, আমাদের ফরেন মিনিস্ট্রিটা এত নতজানু হয়ে যায়, তারা আমেরিকান এমবেসির দাওয়াত পাইলে তো মনে করে তাদের পবিত্র একটা দাওয়াত পেয়েছে, ঈদের চেয়েও বেশি আনন্দ তারা, মানে সব চলে যায় দৌড়ে। বিভিন্ন রাষ্ট্রদূতদের বাসায় দাওয়াত পাইলে তো মনে করে বিশাল আতেল হয়ে গেছে, বিশাল পাওয়ারফুল হয়ে গেছে, এবং এটা সে মানে সব জায়গায় চড়াও করে বলে। এটা মানসিকতার প্রশ্ন ভাই। আমরা আসলে এটা কি বলবো, এই আমরা বাঙালি জাতির যে ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারছি না। আমরা দেখেন আজকে একটা আমেরিকানে, একটা আফ্রিকান যে আমেরিকান, সে কিন্তু প্রাউড ফিল করে টু বি অ্যান আমেরিকান, বাট ডোন্ট ফরগেট দ্যাট হি ইজ ফ্রম আফ্রিকা। কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশি ভাইরা, দে বিকাম মোর আমেরিকান দেন আমেরিকান ইটসেলফ। আপনাকে একটা কথা বলি, আমি উত্তর ভাই, আমি একটা কথা বলি, আপনি একটু চিন্তা করে দেখেন। এই যে আপনি যখন একটা এক্সাম্পল দিলেন, আপনি প্রথমেই বলছেন আমেরিকার এম্বাসির দাওয়াত পেলে তারা মনে হয় ঈদের চেয়েও বড় দাওয়াত। এটা আপনার অভিব্যক্তি এবং আমার অভিব্যক্তি, কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনে আমার দেশের প্রত্যেকটা ইনফ্লুয়েন্সিয়াল লিডাররা যখন ভারতীয় হাই কমিশনে যায়, গিয়ে বলে আমরা তো নিজের ঘরে এসেছি, আমরা তো নিজের বাসায় এসেছি, এই কথাটা তো তারা কেউ আমেরিকান এম্বাসিতে যাই এই ধরনের কথা তো কেউ বলে না ভাই। আমি আপনাকে আমেরিকান এম্বাসি কথাটা বললাম এই জন্য, যুক্তিটা এই জন্য দিলাম যে আমেরিকান এম্বাসির কাছে গিয়ে আমি এই ধরনের কথা বললে আমি অপরাধ মনে করব না। কিন্তু ভারতের যে নেইবারিং কান্ট্রি, আমি তার সব দাওয়াতে কেন যাব? সবচেয়ে দুর্ভাগ্য লাগে তারা দাওয়াত পাইলে আবার বলো দাদা আমি কিন্তু রাম খাবো। হ্যাঁ, অর্থাৎ সে ভারতের প্রতি কত আনুগত্য সেটা দেখানোর জন্য সে বলে সে রাম খাবে, বুঝছেন না? এই যে রাম খাওয়ান না পার্টি, আপনি জানেন তো রাম কি? হ্যাঁ জানি। এখন আরো একটা কথায় আমি যাই, প্রাসঙ্গিক কথায় যাই। আপনি আরেকটা জিনিস জানেন কিনা, ভারতীয়রা বলছে বাংলাদেশি নাগরিকরা ভারতে যেতে পারে, কোনো ভিসা ফি নাই, কিন্তু ভিসা প্রসেসিং ফি 1575 রুপি। ভাই এটা মদন, বুঝেন? মদনটা কি আমি আপনাকে বলি। আমি এক সময় অনেক একটা বড় রিটেইল স্টোর আছে আমেরিকায়, যে কেউ চিনে, এটার নাম মেসিস, যেখানে লোকজন শপিং করতে যায়, লার্জেস্ট রিটেল স্টোর ইন দ্য ওয়ার্ল্ড, মেসিস। ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমি ওই স্টোরটার ডিরেক্টর অফ অপারেশন ছিলাম। আমি ওখানে গিয়ে একটা জিনিস দেখেছি কি জানেন, আমরা সেল দেই প্রত্যেক সপ্তাহে। সেলটা কেমনে দেই জানেন? প্রাইসটা বাড়াইয়া লেখি যে এই প্রোডাক্টটার দাম $200, এই উপলক্ষে 10% ছাড় দিলাম, কিন্তু ওইটার প্রকৃত মূল্য 50 টাকা। আমরা কি করি, ইনফ্লেট করি, কইরা ওখানে একটা পার্সেন্টেজ রিডিউস করি, কইরা বলি আমরা এত পার্সেন্ট ছাড় দিলাম। ভারতীয় হাই কমিশন এই
বাচ্চা দেশটা আমাদের বাংলাদেশের বলদদের বুঝানোর জন্য বলে যে তোমাদের উপরে আমাদের কোনো ভিসা ফি নাই, তবে প্রসেসিং ফি 1575 রুপি। এখন একটা মজার কথা, তাইলে ভিসা ফি 1575 রুপি, তাইলে বাংলাদেশের ভারতীয় যখন বাংলাদেশে আসে, ভারতীয়রা যখন ফি এর প্রশ্ন আসে, বাংলাদেশও বলে আমাদেরও ভিসা ফি নাই, কিন্তু আমাদের প্রসেসিং ফি মাত্র 690 টাকা। কেন রে ভাই? ওরা যদি 1575 রুপি অর্থাৎ আমাদের প্রায় 1600 বা 1700 টাকার মতো আসে, তাহলে আমাদের প্রসেসিং ফি 1500 বা 1700 টাকা হবে না। কাছে এটা কি, এটা তো আর ভারতের দোষ না, এটা হচ্ছে আমাদের মদন আমলা কুত্তার বাচ্চারা যারা বসে আছে তাদের দোষ। আপনি এটাকে কিভাবে দেখেন মেজর আক্তার? আমি বিষয়টাকে আজকে না, অনেক আগের থেকে বলে আসতেছি। আমি অনেক চিৎকার করেছি, অনেক কথা বলেছি, আমেরিকান লাইন দেওয়ার কথা বলেছি। ভিসার জন্য যেভাবে অফিস আমাদের লোকেরা গিয়ে আগে ইট রেখে আসতো, লাইন রেখে আসতো, এত লোক ইন্ডিয়াতে যাইতো। এবং ইন্ডিয়া একটা পলিটিক্স করে, পলিটিক্স হলো যে সেখানে ওই বিশাল বড় লাইন দেখায়া তারা প্রচার করে যে আমরা প্রচুর ভারতে যাওয়ার চেষ্টা করতেছি। এটা পলিটিক্যাল প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করে, কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। আমাদের দেশে কিছু মানুষ আছে, যেমন মনে করেন আমাদের দেশে তো এখনো অনেক মানুষ আছে যারা উর্দুতে কথা বলতে খুব পুলকিত বোধ করে। বাংলাদেশে তাদের মুর্শিদাবাদে আত্মীয় আছে, তাদের ওই বর্ধমানে আত্মীয় আছে, দিনাজপুরে আত্মীয় আছে, এটা নিয়ে গর্ব করে। ঢাকা শহরে অনেকে দেখবেন যে তাদের অনেক গর্বের বিষয় আছে। আমার কথা হচ্ছে ভারতের সঙ্গে আমরা একসঙ্গে বাস করতে পারি নাই বলে, ভারতের মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমানরা আমরা ভারতীয়দের কাছে ভালো ট্রিটমেন্ট পাই নাই বলে, আমাদের পূর্ব বাংলার প্রদেশটা পর্যন্ত তারা দেয় নাই। আমাদের পূর্ব বাংলার টাকায় যে কলকাতা তৈরি হয়েছে, সে কলকাতার নগরীটা আমাদেরকে দেয় নাই। সেই ভারতের সঙ্গে 47 সনের পরে তো আমাদের একসঙ্গে থাকার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যে পাকিস্তানিদের কারণে, পাঞ্জাবি শাসকদের কারণে আমাদেরকে বাধ্য হতে হয়েছিল 71 সনে ভারতের সঙ্গে একটা সম্পর্ক করার জন্য। কারণ আপনি জানেন যে পৃথিবীর বিখ্যাত উক্তি, শত্রু শত্রু আমার বন্ধু। কাজে যেহেতু ভারত পাকিস্তানের শত্রু ছিল, ফলে আমি পাকিস্তানের সঙ্গে 71-এ আমি মুক্তিযুদ্ধ করার জন্য, পাকিস্তানকে পরাজিত করার জন্য ভারতকে আমি তার শত্রুকে আমার বন্ধু বানাতে হয়েছিল। কিন্তু 71 সনের পরে ভারতের সঙ্গে আমার 54 বছর অভিজ্ঞতা তো ভালো নয়। তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে আমাদের দুজন রাষ্ট্রপতি নিহত হয়েছে। তাদের পরোক্ষ প্রত্যক্ষ মদদে আমাদের বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। তাদের পরোক্ষ প্রত্যক্ষ মদদে শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছে। এগুলো তো ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে হয়েছে। এর বাইরে তো ভারতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সরকার, নতজানু সরকার, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় নাই। আমি কিন্তু অবস্থানটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমাদের। আমরা এখন ভারতকে বলতে হবে, পরিষ্কার ভাষায় বলতে হবে, আমরা তোমার পক্ষেও নাই বিপক্ষেও নাই। তুমি চিন্তা করে দেখো বাংলাদেশের সঙ্গে তুমি বন্ধুত্ব চাও কি চাও না। তুমি যদি বাংলাদেশে বন্ধুত্ব চাও, তাহলে তুমি কিভাবে বন্ধুত্ব করবে সেটা নিয়ে আসো। আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী নই। আমার বে অফ বেঙ্গল দিয়ে আমার দুই চোখ যেদিকে যায়, আমার বাণিজ্য করতে সেদিকে যাব। আমার বঙ্গোপসাগর খোলা আছে, আমি বঙ্গোপসাগর দিয়ে আমি আমার স্থলপথে বাণিজ্য করার দরকার নাই, চিকিৎসার দরকার নাই, শিক্ষার দরকার নাই। এই কথাটা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে পরিষ্কারভাবে রাজনৈতিক ডায়লগে বলতে হবে। কারণ এইভাবে আমি জনগণকে ভারত বিরোধী করার ভাবছি না। এখন আমি বলতে চাচ্ছি, আমার সরকারকে বলতে চাচ্ছি, আমাদের দেশে 4 বছরে যে 9 থেকে 12 পর্যন্ত যে আমার স্টুডেন্টরা আছে, যে ইয়ত আছে, তাদেরকে বছরে 1 মাস ব্যাপী সিভিল ডিফেন্স
ক্যাম্পিং করানো হোক। প্রতিটা লোক সিভিল ডিফেন্স ক্যাম্পিং করবে, যাতে আমার প্রতি বছর 15 থেকে 20 লক্ষ ইয়াং লট যারা 9-10 পড়ে তারা 1 মাস করে ক্যাম্পেইন করবে। 4 বছরে আমরা প্রায় 60 লক্ষ ছেলে মেয়েকে আমরা সিভিল ডিফেন্সে আমরা দক্ষ করতে পারবো। এটা করতে পারলে মনে হয় ভারতের চেহারা, ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। তার একটা জিনিস মনে রেখেন মেজর আক্তার, আর একটা কথা একটু আপনাকে, এই আপনি যে কথাটা বলছেন, ইটস এ গুড আইডিয়া, ইটস এ গুড টপিকস। আমি আর আপনি এটা নিয়ে আমরা একদিন কথা বলি। আপনাকে আমি বলি, কেনেডি পরিবার এত আমেরিকা এত বিখ্যাত কেন? জন এফ কেনেডি এবং জো কেনেডি এবং রবার্ট কেনেডি এরা কেন এত বিখ্যাত হয়েছিল? একটা কারণে, তারা খুব সফলভাবে আমেরিকানদের একটা কথা বলছিল। সে কথাটা কি জানেন? রাষ্ট্রের জন্য তোমাদের কমিউনিটিকে ডেভেলপ করতে হবে। তারা সবাইকে বলছে ইনভলভ ইন কমিউনিটি সার্ভিস। তারা এই কমিউনিটি সার্ভিসটাকে এমন ভাবে ডেভেলপ করছে, কেনেডি, জন এফ কেনেডি, জো কেনেডি, এট দ্যাট টাইম তারা এখনো জন এফ কেনেডির এই কথাগুলোকে মনে করে যে তুমি একটা সমাজকে ডেভেলপ করা বাদ দিয়া, একটা কমিউনিটিকে ডেভেলপ করা বাদ দিয়ে একটা দেশের ডেভেলপ তোমরা করতে পারবে না, এটা বলে। এখন আপনাকে অন্য এই প্রসঙ্গটাই আমি অন্য একটা কথাটা বলতে চাই। আপনি যে কথাটা বলছেন, এই কথাটা যে অনেকে জানে না তা কিন্তু না, আমি আর আপনি দুইজনই জানি। কিন্তু আমাদের সরকারের মধ্যে যারা পররাষ্ট্রমন্ত্রী হয়, যারা প্রধানমন্ত্রী হয়, যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মহাপরিচালক হয়, তারা কি এই বিষয়টাকে এভাবে দেখে না যে বর্তমানে ভারতীয় মানে ভিসা ফি যদি হয় 1575 টাকা প্রসেসিং ফি, তাহলে আমাদের প্রসেসিং ফি 450 টাকা বা 699 টাকা হবে কেন? এটা তো আমার অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দেওয়ার বিষয়। আমরা তো বলছি এটা ঠিক না, কিন্তু আমার অর্থমন্ত্রী যদি তাদের দাস হয়, তাদের লোক যদি আমার অর্থমন্ত্রী হয়, আপনি কি দাস হয় কথাটা কি আমি আর আপনি সরাসরি বলতে পারি যে বর্তমান বাংলাদেশের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খচ্চর মাহমুদ চৌধুরী ভারতের দালাল, এই কথাটা কি আমরা নির্বিঘ্নে বলতে পারি, নাকি আমাদের মধ্যে কোনো অনীহা আছে, নাকি কন্ট্রাডিকশন আছে? এটা আমি আপনার বলার মধ্যে সীমাবদ্ধ নাই, সারা বাংলাদেশের মানুষের মধ্যে কথাটা প্রচলিত হয়ে গেছে। এটা আপনারও কথা না, আমারও কথা। প্রচলিতটা কেন? আমি আপনার কাছ থেকে অভিমতটা জানতে চাইতে পারি কিনা, কেন? কেউ তো বলে না যে মেজর, কেউ তো বলে না যে মেজর আখতারুজ্জামান ভারতের দালাল, কেউ বলে না। কেউ তো এটাও বলে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দালাল, এই কথা তো কেউই বলে না। তো এই লোকটারে কেন ভারতের দালাল বলে? আমারে যদি একটু বলেন, এই লোকটাকে কেন ভারতের দালাল বলে? দেখতে শুনতে তো ভালোই, রাজনীতি তো ভালোই করে, তাহলে তারে ভারতের দালাল এই কথাটা কিভাবে বলে? ভাইয়া, আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ভারতে গিয়েছি। আমার সঙ্গে অটল বিহারী বাজপেয়ী সাহেব নিজের চেয়ার থেকে উঠে এসে 4 কদম এসে আমি ডায়াসে দাঁড়িয়ে আছি, সেখানে আমার সঙ্গে হ্যান্ডশেক করে কনগ্রাচুলেশন দিয়েছে। আমি ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছি, সেখানে ভারতীয় একজন জ্ঞানী, যাকে বলা জ্ঞানী নরসিমা রাও, সেই নরসিমা রাও সাহেব দাঁড়িয়ে আমার সঙ্গে হাতে হাত মিলে, এক হাত হ্যান্ডশেক আর এক হাত কাঁধে কথা বলছে। এটা হলো আপনার ব্যক্তিত্ব। আপনি যে ছবিটা দেখালেন, সেই ছবিটার মধ্যে দেখেন যে ভদ্রলোক চেয়ারে বসে আছেন, তিনি মনে হচ্ছেন একজন বিশাল জানি কেউ হবে, আর যিনি মাথা নত করে তাকিয়ে আছে মনে হচ্ছে তার কোন প্রজা হবে, যে খাজনা দিতে পারতেছে না, খাজনার জন্য মাপ চাচ্ছে। কিন্তু জমিদার সাহেব, আমি সবাইকে চিনি, নামটা ইচ্ছে করে বলছি না, আমি চিনি, কিন্তু তার দৃষ্টি দেখেন কোন দিকে। আমি এটা রূপক করতে বললাম যে জমিদারের কাছে খাজনা মাপ চাইতে গেলে কি হয়, পায়ের দিকে, আর দৃষ্টি পায়ের দিকে।
জমিদারের কাছে যখন খাজনা মাপ চাই তখন কোন দিকে দৃষ্টি থাকবে? পায়ের দিকে। তাহলে আমার দলে একটা ডেলিগেশন গিয়েছে, সেই দলের ডেলিগেশনকে তো ওনাদের সেই ভদ্রলোক, সেই যে কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব কি নাম, সাউয়া, না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত সাহেবের তো উচিত ছিল, আমি মনে করি, যে উনি গেটে গিয়ে তাকে দরজা মুখে রিসিভ করা, যেহেতু আমার দলীয় ডেলিগেশন গিয়েছে। আর যদি ডেলিগেশন যদি রিসিভ না করতো, উনি না আসতো, তাহলে যদি বাপের বেটা হইতো, ব্যক্তিত্ব থাকতো, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আসছিলাম দেখা করতে, সিন্স ইউ আর বিজি, উইল মিট ইউ সাম আদার টাইম। এরকম অভিজ্ঞতা আমার জীবন অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে। আমি অনেক আমাদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছি ভাই, আমি বলি অনেক মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছি, মন্ত্রী বলছে একটু পরে আসতে বলো, তো আমি পিএসকে বলে আসছি যে মেজর একটা পরে আসে না, চলে আসছি, বুঝতে পারছেন না? কাজে এরকম আমরা অনেক করছি বলে তো আজকে অবস্থা, বুঝছেন না? আমরা তো এই পদ এখন করি নাই বলে আমাদের কোনো পদ নাই। ওকে, আচ্ছা মেজর একটা কথা বলি। ফর এক্সাম্পল, আমি আমার অফিসে দুইজন অ্যাটর্নি আসছে, একজনের নাম নরেশ গেহি, একজন আমেরিকান অ্যাটর্নি, আর একজন আসছে জো ফার্নান্দেস। এরা দুইজনই ভারতীয় বংশোদ্ভূত। এরা এসে বলছে জেকব, উইল লাইক টু ওয়ার্ক উইথ ইউ। আমি বলছি ইন হোয়াট ক্যাপাসিটি? বলছে উই আর লাইসেন্সড অ্যাটর্নি ফর দ্য স্টেট অফ নিউ ইয়র্ক। তা আমি বললাম, let me know when you are going to have one hearing in front of a judge, because I'd like to witness your performance, how you represent a client in front of a judge. আমি ওখানে গেছি এবং তাদের দুইজনের পারফরমেন্স দেখে আসার পরে আমি বলছি, you are below average attorneys. I would like you to perform little better and then contact me again. আমি তাদের সাথে কাজ করি নাই, এবং কাজ না করার পিছনে কয়েকটা কারণ। ওরাও ল স্কুলে গেছে, আমিও ল স্কুলে গেছি। আমি বার এক্সাম দেইনি, ওরা বার এক্সাম দিয়ে ওরা এখন প্র্যাকটিস করতেছে। ওদের পারফরমেন্স বিলো অ্যাভারেজ। ইন্ডিয়ানরা তারা ধরে নিছে যে ডু নট লাইক ইন্ডিয়ান অরিজিন, দ্যাটস ওয়াই হি ইজ নট ওয়ার্কিং উইথ মি। দ্যাটস নট দ্য ফ্যাক্ট দো ডাক্তার ভাই, আসলে এটা কারণ না। আমি ইন্ডিয়ানদের পছন্দ করি না, তারপরে দুই চারজন ইন্ডিয়ান যে আমার সাথে কাজ করে না তা কিন্তু না। আমির খচ্চর, ও কিন্তু লেখাপড়া করছে, ওই তেলমারা কথাবার্তা ভালোই কয়, খারাপ কয় না, কিন্তু কোয়ালিটির দিক থেকে ও কিন্তু অমিত শাহের চেয়ে যোগ্য। আচ্ছা, ওর সেলফ রেসপেক্ট কোথায়? এই ফুয়ারের বাচ্চা যখন অমিত শাহের পায়ের কাছে যাই এইভাবে মাথাটা নোয়ায় রাখছে। মন্ত্রীরা কয়ে আসছেন, মেজর আক্তার ডু নট ওয়েট ফর এনিবডি। আর এই কুত্তার বাচ্চা অমিত শাহের সামনে গিয়া মাথাটা নোয়াইছে ধুতির নিচে মাথা ঢুকানোর জন্য। মানে ওর কি ব্যক্তি সম্মান, আত্মসম্মান বোধ, এটা কি কোনো কিছু নাই আক্তার ভাই? এটা কি ভাই? আপনি আমির খুরশি মাহমুদকে শিক্ষিত বলতেছে, আমার কাছে হাসি পাচ্ছে। আমির খুরশি মাহমুদকে নমিনেশন দেওয়া হয় নাই, 91 সনে নির্বাচনে নমিনেশন দেওয়া হয় নাই। ম্যাডাম চট্টগ্রামের একটা আসনে জয়লাভ করেছিল, সেখানে মীর নাসিরকে নমিনেশন দেওয়ার কথা ছিল। ফরচুনেটলি তখন 91-এ যে জলোচ্ছ্বাস হয়েছিল, সেই জলোচ্ছ্বাসে রিলিফ অপারেশনে কাজ করার জন্য আমরা গিয়েছিলাম চিটাগাঙে। ম্যাডামের সফর সঙ্গী ছিলাম আমি ওখানে। ওই আমাদের বিজিএমসির ডাক বাংলোতে, তখন সাকির হাউস তো ভাঙ্গা, ম্যাডামের ওই সাকির হাউস থাকবেন না, যেহেতু সাকির হাউসে জেনারেল জিয়া ওয়াজ কিল্ড। ফলে উনি বিজিএমসির ওই পাহাড়ের উপরে রেস্ট হাউসে উঠেছেন। সেখানে আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি, সেখানে আনফরচুনেটলি আই ওয়াজ ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন। ওই দিন
ওই ইয়াকে নাসমিন নাসিরকে মেয়র বানানোর আলোচনার সুপারিশ আমরা 4 জন মাত্র, এবং এই ওকে ওখানে নমিনেশন দেওয়ার জন্য ওই চট্টগ্রামের ওই যে কি বলে আগ্রাবাদ আসনের ওখানে দেওয়ার জন্য। তো ভাই ওনারা এখন অনেক বড় হয়ে গেছে, আল্লাহ বড় করুক। এমপি মন্ত্রী ছিল, ওই সময় কি আমির খসরুকে নমিনেশনটা কেন দেওয়া হয় না এটা কি জানেন? মানে কেন দেওয়া হয়েছিল না? না, প্রথম দিকে তাকে দেওয়া হয় না, বিকজ তখন সেখানে নোমান সাহেব ছিল চিটাগংয়ের ভাগ্য নিয়ন্ত্রক। সেখানে কথা ছিল মীর নাসিরকে দেওয়া হবে, পরে মীর নাসিরকে যখন মেয়র বানানো হলো তখন পদটা খালি হলো, তাও তাকে দেওয়া হবে না, বিকজ নোমান সাহেব তার পক্ষে না। কিন্তু আমি যতদিন ম্যাডামের সঙ্গে ছিলাম, এটা আমার চরম সৌভাগ্য, আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া, আমি ম্যাডামের কাছ থেকে আজ পর্যন্ত কোনো কিছু না শুনি নাই। আমি যখন যেটা বলেছি ওনাকে, যেটা আমি বলতে পারছি সেটা হয়েছে। এটা উনি তারিক রহমান সাহেব জানেন, উনিও অনেক সময় মনক্ষুণ্ণ হয়েছেন আমার উপরে যে আমি কিছু কাজ ওনাদের ইচ্ছার বাইরে আমি করায় নিয়ে আসছি। তো যা হোক, সে অর্থমন্ত্রী হয়েছে, আল্লাহ তাকে বড় করেছে, আমি তাকে না, কিন্তু একটা কথা এই কথাটা আপনার মতো, এটা আপনি বেগম জিয়ার সাথে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে। বেগম জিয়ার সাথে 93-তে একেবারে স্পেসিফাই করে বলছি, গ্র্যান্ড হায়াতে নিউ ইয়র্কে বসে ওনার সাথে আমার 18 মিনিট বা 19 মিনিটের একটা ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন হয়েছিল। এই অল্প সময়ের মধ্যে কয়েকটা জিনিস আমি জেনেছি। তার ভিতরে একটা ছিল যে আমির খসরু মাহমুদ চৌধুরী এই লোকটা কন্টিনিউয়াসলি বেগম জিয়ার নেতৃত্বকে আন্ডারমাইন করেছে এবং চিটাগংয়ের গডফাদার হওয়ার জন্য এহেন কোনো দুষ্কর্ম নাই যেটা সে করে নাই, পারে নাই 2-3 জন মানুষের জন্য। এক, এই নোমান নামে যে ভদ্রলোকের কথা বলছেন, নাসির নামের যে লোকের কথা বলছেন, এবং সালাউদ্দিন কাদের চৌধুরী নামের আরেক ভদ্রলোক, এদের জন্য সে ফ্লোরিশ করে নাই। এবং বেগম জিয়া তাকে কোনো দিন একটা হুকা দিয়া ওনাকে বিশ্বাস করেন নাই। আমি যে কথাগুলো বলছি তার একটা প্রমাণ আমি এখন আপনাকে একটা অডিও রেকর্ড শোনাবো, একটু শুনেন। হ্যাঁ বলছেন যে ফাউন্ডেশন ম্যাডাম কোথায় আপনি? আমি চিটাগংয়ে। আচ্ছা শুনেন, জি আমি সাদাতকে বলেছি, জি একটা কাজের দায়িত্ব দিয়েছি, খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়। খসরুকে মেসেজ দেন। আমি ম্যাডাম ভাইয়ের সাথে তো কথা হয়েছে, আমি আর দরকার নেই, আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথার কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না। কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। বুঝছি, কিন্তু সে বাধা দিচ্ছে, আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না। শুনেছেন? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, খসরু ওয়াজ নট দ্যাট ইম্পর্টেন্ট। আমাদের সময় খসরু ওয়াজ এ ব্যাক বেঞ্চার। খসরুকে আমাদের ওই সাইকেলও আসতে দিই নাই, ওখানেও আসে নাই। খসরু তখন স্টক এক্সচেঞ্জ নিয়ে ব্যবসা করতো, স্টকের ব্যবসা করতো, দালালি করতো, ব্রোকারি করতো, এগুলা করতো, চেম্বার্সের রাজনীতি করতো, চট্টগ্রাম চেম্বার্সের রাজনীতি করতো, এবং সেখানে আসছিল সামহাও। এবং সে বাণিজ্য মন্ত্রী হিসাবে ব্যর্থ হয়েছে, তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে চিটাগংয়ে কিছু লোকের কারণে তারেক রহমান সাহেবের গুড বুকে কেমনে গিয়ে পৌঁছেছে আমরা জানি, সেগুলো বলতে পারবো না, পাবলিকলি বলা ঠিক হবে না। এগুলা কারণগুলা খুব পলিটিক্যাল না, কারণগুলা খুব ইন্টেলেকচুয়াল ব্যাপার না, সামথিং এলস, ডিফারেন্স ইজ সামথিং এলস।